আসসালামু আলাইকুম। স্বাগত সবাইকে টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে। আশা করি তোমরা অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে তোমাদের জন্য থাকবে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কিছু গুরুত্বপূর্ণ পড়াশোনা। ওকে, আমরা এমন কিছু টপিকস নিয়ে আজকে আলোচনা করব যে টপিকসটা আমাদের বাস্তব জীবনের নানান ক্ষেত্রে নানানভাবে এই ভূমিকা পালন করে থাকবে। আজকে আমরা কোন টপিকসগুলো নিয়ে কথা বলবো তা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। আর চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা টপিকসগুলোতে চলে যাই। যেমন এখানে তুমি আজকে যে সম্পর্কে আলোচনা করা হবে, ধাক্কা ও টান, যেটা বল সম্পর্কিত, নিউটনের প্রথম সূত্র, রয়েছে জড়তা, স্থিতি ও গতি জড়তা, জড়তার উদাহরণ, নিউটনের দ্বিতীয় গতিসূত্র, বলের পরিমাণ, ক্রিয়া ও প্রতিক্রিয়া বল, নিউটনের তৃতীয় সূত্র, চারটি মৌলিক বল যেখানে থাকবে মহাকর্ষ বল, বিদ্যুৎ চুম্বকীয় বল, সবল নিউক্লিয় বল এবং রয়েছে দুর্বল নিউক্লিয় বল। তারপর থাকবে হচ্ছে ঘর্ষণ বল, ঘর্ষণের প্রকারভেদ এবং ঘর্ষণ কিভাবে বাড়ানো ও কমানো যায় সেই বিষয়ে আলোচনা। তো এগুলো আমাদের বাস্তব রিলেটেড এবং এখানে আমরা সাধারণত নানান কাজ করতে গিয়ে এরকম বলের প্রভাবে প্রভাবিত হয়ে থাকি। তো আজকে আমরা প্রথমে যে টপিকটা নিয়ে কথা বলবো তা হচ্ছে ধাক্কা ও টান, আর এখানে যে শব্দটি ইউজ করা হয়ে থাকবে তা হচ্ছে বল। ওকে, তো এখন কথা হচ্ছে বল কি জিনিস বা ধাক্কা টান কি জিনিস। ধরো আমরা আমাদের বাস্তব জীবনে এমন হয় যে কোনো জিনিস যখন আমাদেরকে দূরে সরাইতে হয় তখন তাকে আমরা ধাক্কা মারি। ওকে, আর যখন কোনো জিনিস কাছে টানতে হয় তখন আমরা টানি। কোনো জিনিস প্রয়োজনের সুবিধার্থে আমাদের বাঁকাইতে হয়, কোনো জিনিস মুচড়াইতে হয়। তো এরকম কাজ আমরা করে থাকি এক ধরনের শক্তি প্রয়োগ করে। ওকে, যখন তুমি শক্তি প্রয়োগ করে এই কাজগুলো করে থাকবা তখনই সেটাকে কি বলা হয়ে থাকবে? বল বলা হয়ে থাকবে। বলের ডেফিনেশনটা লাইক দিস, যে কোনো স্থির বস্তু বা একটি স্থির বস্তু আছে তাকে আমরা বল প্রয়োগের মাধ্যমে গতিশীল করে বা করতে চাই, এবং গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায় বা তার গতির পরিবর্তন করে বা করতে চায় বল প্রয়োগের শক্তি প্রয়োগের মাধ্যমে, তখন সেটাকে বল প্রয়োগ বা বল বলা হয়ে থাকে। অ্যাকচুয়ালি বলের ডেফিনেশনটা তেমনভাবে দেওয়া না গেলেও তুমি এতটুকু বলতে পারো যে এক ধরনের শক্তি প্রয়োগও কিন্তু বল। ঠিক আছে, তাহলে যাই স্থির বস্তুর উপর ক্রিয়া করে তাকে গতিশীল করে বা করতে চায়, এবং গতিশীল বস্তুর উপর ক্রিয়া করে তার গতির পরিবর্তন করে বা করতে চায়, বেসিক্যালি তাকে কি বলা হয়? বল বলা হয়ে থাকে। তো এখানে ধাক্কা কিংবা টান এটাও কিন্তু এক প্রকার বলের সাথে সম্পৃক্ত। তো আজকে আমরা বিভিন্ন প্রকার বল নিয়ে কথা বললেও আমরা সকল প্রকার বল নয়, শুধুমাত্র গতি বিষয়ক যে বল কিংবা গতি জড়তা, স্থিতি জড়তা, এই বিষয়গুলো রয়েছে শুধুমাত্র সেগুলো নিয়ে কথা বলবো। আচ্ছা, ধাক্কা কিংবা টান এটা একটা বলের সাথে সম্পৃক্ত, কারণ এখানে কি প্রয়োগ করতে হয়ে থাকে? শক্তি প্রয়োগ করা হয়ে থাকে। আর এখানে আমরা তিনটে সূত্রের বেসিক্যালি আলোচনা হবে। এটা হচ্ছে নিউটনের দেওয়া গতি বিষয়ক তিনটি সূত্র। কি কি? নিউটনের গতি বিষয়ক প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র এবং হচ্ছে তৃতীয় সূত্র। আচ্ছা, ধাক্কা নিয়ে একটি কথা বলি তোমাদের, যে ধাক্কা নিয়ে সাধারণত আমরা জানি যে বল প্রয়োগ বা শক্তি প্রয়োগ করলে যে কাজ হয় তা কিন্তু না। ধরো একটা লোক বা দেখা গেছে যে কোনো একটা বাড়ির মনে করো দারোয়ান নিচে দাঁড়ায় আছে বা বসে আছে, সারাদিন সে বসে আছে। এখন যদি কেউ বলে তুমি কি কাজ করলা, এখন কিন্তু সে কাজ করছে কি করে না, সে কোনো কাজই করে না, কারণ সে বসেছিল। ইভেন তুমি যদি বাসায় বসে থাকো, তার মানে এটা দিয়ে কি বুঝাবে? তুমি কি সারাদিন কাজ করতেছো? না। তার মানে কাজ তাহলে কোনটা জিনিস? কাজের সাথে বলের একটা সম্পৃক্ততা আছে। সেই সম্পৃক্ততাটা কি? যে আমরা কাজ সমান লিখতে পারি বল ইন্টু সরণ। তার মানে কোনো কাজের ডেফিনেশন যদি আমাকে দিতে হয় তাহলে তার উপর বল প্রয়োগ করতে হবে এবং তার কি ঘটতে হবে? অবশ্যই সরণ ঘটতে হবে। তাহলে সেটাকে কি বলা হবে? কাজ বলা হয়ে থাকবে। তো অনেকের ক্ষেত্রে আমরা বলি যে আমি তো সারাদিন অনেক কাজ করি, এই সেই এরকম আমরা বলে থাকি। তো কাজ আসলে কি তুমি কাজ করো কি করো না, তার ছোট্ট একটা উদাহরণ দেব। ছোটবেলা ধরো একটা গল্প শুনতাম প্রায় এরকম, যে দুই বন্ধু ধরো আসছে, ঢাকা শহরে আসছে প্রথম, যে তারা ওইরকম মানে এর আগে আসে নাই। তো আসার পর এখন তারা দেখতেছে এক বন্ধু আরেক বন্ধুকে বলতেছে, দেখো অনেক বড় বড় দালান বা বিল্ডিং এরকম, চলো আমরা একটাকে আমাদের গ্রামের দেশে নিয়ে যাই। ওকে, তো এখন আরেক বন্ধু বলতেছে, তো এটাকে কিভাবে নিয়ে যাবা? তো এটা তো গাড়ি বা অন্য কিছুতে নেওয়া যাবে না। তো পরে বলতেছে চলো আমরা ধাক্কায় ধাক্কায় নিয়ে যাই। ঠিক আছে, মানে শক্তি প্রয়োগ করে নিয়ে যাই। তো দুই বন্ধু অনেক ধাক্কা এলো, ধাক্কানোর পর ওরা টায়ার্ড হয়ে গেল। তো হওয়ার পর তাদের শার্ট খুলে তারা ভাবলো একটু রেস্ট নিয়ে নিই। ঠিক আছে, তো শার্ট খুলে তারা পিছনে রাখলো, রেখে আবার নতুন করে ধাক্কা শুরু করলো, অর্থাৎ বল প্রয়োগ শুরু করলো। ওকে, কিছুক্ষণ পর একটা চোর পাশ দিয়ে যাচ্ছিল, তো যাওয়ার সময় সেই ড্রেসগুলো নিয়ে চলে গেছে। তো তারা তো ধাক্কানো শেষ, অনেক টায়ার্ড হয়ে গেছে, কিছুক্ষণ পরে দুজন রেস্ট নিবে। তো পিছন দিকে এক বন্ধু তাকে বলতেছে, দেখো আমাদের কিন্তু জামা কাপড় নাই। তো আরেক বন্ধু বলতেছে, দেখো জামা কাপড় তুমি তো বলো, তোরা বলে দিয়ে থেকে গেল। বলছে কেন? কারণ আমরা তো এই বিল্ডিং ধাক্কাইতে ধাক্কাইতে অনেক দূর পর্যন্ত চলে আসছি, আর জামা কাপড় তো অনেক দূরই রয়ে গেছে। আসলে ব্যাপারটা হচ্ছে যে বিল্ডিং 1 ইঞ্চিও নড়ে নাই। এখানে হচ্ছে তুমি কোনো কিছুর উপর ধাক্কা মারলেই যেটা কাজ হবে তা কিন্তু না। তার মানে তোমার কথা হচ্ছে যে ধাক্কা মারার পর বা বল প্রয়োগ করার পর এটা অবশ্যই কি করতে হবে? স্মরণ করতে হবে, তখনই সেটাকে কাজ বলা যাবে। তাহলে এখনকার সময় আমরা যে কাজ করি তাহলে সেখানে দুইটা যদি থাকে, একটা হচ্ছে বল প্রয়োগ আর একটা হচ্ছে স্মরণ, তখনই আমরা বলতে পারবো না আমরা আসলেই কাজ করি। ওকে,
আচ্ছা, এখন নিউটনের প্রথম সূত্র নিয়ে আলোচনা হবে এবং এই নিউটনের প্রথম সূত্রের যে ব্যাখ্যাটা রয়েছে সেই ব্যাখ্যাটা তোমাদেরকে দিব। নিউটনের গতি বিষয়ক 3টি সূত্র রয়েছে, খুবই ইম্পর্টেন্ট এবং এখান থেকে তোমাদের ডিটেলস অনেক আলোচনা আছে। ওকে, প্রথম সূত্রটা কি ছিল? প্রথম সূত্রটা ছিল, তো নিউটনের প্রথম সূত্র ছিল যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এটা আমরা দুইটা অংশে ভাগ করব। যে প্রথম অংশে লেখা আছে যে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। আচ্ছা, আমরা এতটুকু একটু আগে আলোচনা করি যে একটা বস্তু তুমি ধরো রেখে দিয়েছো একটা স্থানে, ওকে, তো এই বস্তুটাকে যদি বাইরে থেকে কোনো বাতাস বা আমরা যদি কোনো ফোর্স প্রয়োগ না করি তাহলে কিন্তু সেই জায়গাটাতে থেকে যাবে। তাকে সরানোর জন্য অবশ্যই আমাদেরকে কি করতে হবে? ফোর্স করতে হবে বা বল প্রয়োগ করতে হবে বা কোনো ওয়েতে তাকে টানতে হবে, এরকম কিছু আর কি। তাহলে এখন কথা হচ্ছে যে নিউটনের প্রথম সূত্রে আমার কোনো প্রবলেম নেই, যে লেখা আছে বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে। আচ্ছা, সেকেন্ড স্টেপে লেখা আছে যে একটা গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। আচ্ছা, এমন কি কোনো বস্তু আছে? ধরো তোমাকে যদি আমি একটা এক্সাম্পল দিই, ধরো তোমার কাছে কোনো একটা পদার্থ আছে, তুমি তাকে কি করলা? যে ধাক্কা মারলা, ওকে, বা গতিশীল করলা, তাহলে এই বস্তুটা কি গতিশীল হয়ে চলতে থাকবে অনবরত আজীবন পর্যন্ত কি চলতে থাকবে? এরকম কি কখনো হয় যে তুমি একটা মানুষকে আজকে খুব শখ করে ধাক্কা মেরে চলে আসছো, এখন কি তুমি 7 দিন পরে গিয়ে দেখবা সে হাত দৌড়াইতেছে তো দৌড়াইতেছে বা সামনের দিকে যাচ্ছে তো যাচ্ছে, এরকম কিছু না। তার মানে নিউটনের প্রথম সূত্র কি একদমই ঠিক না যে গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে? পৃথিবীতে এমন কোনো বস্তু আছে যাকে একবার গতিশীল করার পর দ্বিতীয়বার সে গতিশীলই থেকে যায়? না, এরকম তো কোনো বস্তু নাই। তাহলে এখানে আমরা একটু যদি অ্যানালাইসিস করি তাহলে ক্লিয়ার কনসেপ্ট পাবো। তা হচ্ছে, ধরো তোমার কাছে একটা হেলানো তল আছে, ওকে, হেলানো তল থেকে তুমি যদি একটা মার্বেলকে ছেড়ে দাও, তুমি দেখবা হেলানো তল বরাবর সে কোথাও থামবে না, সে নেমে যাবে এবং ফ্লোরে যাওয়ার পর কিছু দূর যাওয়ার পর সে থেমে যাবে। এখন যদি আস্ক করা হয় কেন মার্বেলটা থেমে গেল, কারণ হচ্ছে যে জায়গাটাতে মার্বেলটা থেমে গেল সেখানে তোমার এক ধরনের কাজ করতেছে, বল কাজ করতেছে, তা হচ্ছে ঘর্ষণ বল অথবা কোনো ধরনের বাধা। ওকে, এই কাজ করার কারণে সে এই মার্বেলটা কিন্তু ওই স্টেজে গিয়ে থেমে গিয়েছে। এনিহাও কোনো ওয়েতে যদি আমরা সেখানে ঘর্ষণ বল বা যেই কারণে বলটা থেমে গিয়েছে সেই বলটাকে যদি উপেক্ষা করা হয় বা ঘর্ষণ বল যদি না থাকে, এই মার্বেলটা কিন্তু আরও দূর পর্যন্ত যাবে। দ্যাট মিনস ব্যাপারটা এরকম হলো যে বিভিন্ন ধরনের বাধার কারণে বা ঘর্ষণ বলের কারণে এটা থেমে যায়। তার মানে একটা সমবেগে চলতে থাকা বা একটা গতিশীল বস্তু অবশ্যই সমবেগে চলতে থাকবে যদি তাদের কি করা হয়, এই বলগুলোকে উপেক্ষা করা হয় বা বাদ দেওয়া হয়। তাহলে এটাও কারেক্ট যে হ্যাঁ, একটা গতিশীল বস্তু সমবেগে কি হবে? চলতে থাকবে। তাহলে নিউটনের প্রথম সূত্র থেকে আমরা একটু আবার অ্যানালাইসিস করি। বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এখন নিউটনের প্রথম সূত্র থেকে আমরা যে বিষয়টা ধারণা পাবো তা হচ্ছে জড়তা, এবং এই জড়তা একটা ইম্পর্টেন্ট টপিকস, যে এই জড়তা থেকে জড়তা কি জিনিস আর একটা হচ্ছে জড়তার ক্লাসিফিকেশন। আচ্ছা, জড়তা সম্পর্কে বলি তোমাদের, যে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থা থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতাকে জড়তা বলে। এই জড়তা সাউন্ডটা এটা মনে রাখবা, নিউটনের প্রথম সূত্র থেকে এই জড়তার এক্সাম্পল অথবা জড়তার যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাগুলো দেওয়া যাবে। যে নিউটনের প্রথম সূত্র অনুসারে আমরা সে ব্যাখ্যাটা দিব যে জড়তার কথাটা আমরা সবচেয়ে বেশি ব্যবহার করে থাকি হচ্ছে কথা বলায়। ওকে, যেমন আমরা বলি যে এরকম, হ্যাঁ তোমার মুখে তো জড়তা আছে, তুমি তো কথা বলতে পারো না, ঠিক আছে, বা ক্লিয়ার একটা কনসেপ্ট দিতে পারো না, ঠিকঠাক মতো প্রেজেন্টেশন করতে পারো না। আসলে এইটাও একটা জড়তা যে হ্যাঁ, যে সে কোনো সময় প্রেজেন্টেশন করে নাই যার কারণে সে ওইখানে গিয়ে দ্বিধান্বিত হয়ে যায় সে কী বলবে। ওকে, আর যারা এক্সপার্ট তারা মোটামুটি বলতে পারে কারণ তাদের মুখটা অনেকটা গতিশীল। ওকে, তো জড়তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতাকে কি বলা হয়ে থাকবে? জড়তা বলা হবে। আমি ডেফিনেশনটা আরেকটি বারের জন্য উল্লেখ করতেছি, তা হচ্ছে একটা বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতাকে কি বলা হয়ে থাকবে? জড়তা বলা হয়ে থাকবে। তো এই যে জড়তা দেখো কি লেখা আছে, বস্তু যে অবস্থায় আছে চিরকাল সে অবস্থায় থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতাকে কি বলা হয়ে থাকবে? জড়তা বলা হয়ে থাকবে। এই জড়তাকে আমরা দুইটা ভাগে ভাগ করব, একটা হচ্ছে স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। এই স্থিতি জড়তা কোনটা? এই স্থিতি জড়তা হচ্ছে যে একটা স্থিতিশীল বস্তু যখন স্থির থাকতে চাবে, এই যে স্থির থাকতে চাওয়ার যে ধর্ম কিংবা প্রবণতা তাকে কি বলা হবে? স্থিতি জড়তা বলা হয়ে থাকবে। আর আমরা যদি অন্যটা বলি যে গতি জড়তা কোনটা হবে? গতি জড়তা হচ্ছে যে একটা গতিশীল বস্তু একটা গতিশীল থাকতে চাওয়ার ধর্ম কিংবা প্রবণতাকে কি বলা হয়ে থাকবে? গতি জড়তা বলা হয়ে থাকবে। এখন আমরা যে কাজটি করব তা হচ্ছে জড়তার এমন কিছু বাস্তবিক এক্সাম্পল দিব বা উদাহরণ দিব যে আমাদের জড়তার কোনো বাস্তব এক্সাম্পল আছে কিনা। তুমি ধরো সবচেয়ে বড় যে এক্সাম্পলটা তা হচ্ছে গাড়িতে। ওকে, এটা থেকে তোমাদের একটা কোয়েশ্চেন আসে যে চলন্ত বাসে হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, অথবা
দেখা গেছে একটি স্থির বাস যখন চলতে শুরু করে তখন যাত্রীরা বা আরোহীরা কেন পিছন দিকে হেলে যায়। এই কোয়েশ্চেনটা হচ্ছে তোমাদের সৃজনশীলের খ নাম্বার কোয়েশ্চেন এসে থাকে, সো নোট করে রাখতে পারো। কোয়েশ্চেনটা আবারও বলি, চলন্ত বাসে হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা কেন সামনের দিকে ঝুঁকে পড়ে, এবং স্থির বাস হঠাৎ করে চলা শুরু করলে কেন যাত্রীরা বা আরোহীরা পিছন দিকে হেলে যায়। এই দুটো রিজনটা তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো। প্রথমত হচ্ছে, ধরো একটা চলন্ত বাস, এখানে আমরা দুইটা জড়তার এক্সাম্পল দিব, একটা স্থিতি জড়তা আর একটা হচ্ছে গতি জড়তা। তো বাসটা যখন চলতে থাকবে তখন বাসের সাথে যারা যাত্রী থাকবে এই যাত্রীরাও কিন্তু বা আরোহীরাও কিন্তু গতিশীল থাকবে। গতিশীল বলতে বোঝাচ্ছি তাদের দেহের অংশ গতিশীল, তারা তো বাসের মধ্যে দৌড়াদৌড়ি করবে না। তো কথা হচ্ছে যে একটা বাস গতিশীল অবস্থায় আছে, তো যাত্রীরা যখন দাঁড়ায় থাকবে বা স্টেবল হবে তখন দেখা গেছে যে যাত্রী বাসের সাথে যাত্রীর যে দেহ রয়েছে সেই দেহটা তার সাথে গতিশীল সংলগ্ন অবস্থায় থাকবে। হঠাৎ করে যখন হার্ট ব্রেক করা হয় অথবা বাসটা থেমে যাবে তখন দেখে গেছে যে বাসের অংশটা অর্থাৎ নিচের অংশটা যাত্রীর সংলগ্ন অংশটা এটি স্থির হয়ে যাবে, বাট যাত্রীর দেহ কি থাকতে চাবে, গতিশীল, যার কারণে তার সামনের দিকে ঝুঁকে পড়ে। এটা হচ্ছে কোন জড়তার এক্সাম্পল, তা হচ্ছে গতি জড়তা। এবার ধরো বাসটা স্থিরভাবে আছে, এখন বাস একদমই চলতেছে না, যাত্রী দাঁড়ায় আছে অথবা কেউ বসে আছে, ঠিক আছে। তো এই সময় হঠাৎ করে বাস স্টার্ট শুরু করে দিল। তো দেখা গেছে যে প্রথম যখন যাত্রীরা বসেছিল তখন কিন্তু বাসের সাথে যাত্রীর সংলগ্ন যে অংশ ছিল সেটা স্থির ছিল। তো এখন যখন বাসটা চলতে শুরু করলো তো বাস হয়ে গেল গতিশীল, বাট যাত্রী থাকবে স্থির থাকতে চাবে, যার কারণে স্থিতি জড়তার কারণে তারা পিছন দিকে হেলে যায়। ওকে, আচ্ছা, আমরা আরেকটা বাসায় এক্সপেরিমেন্ট করতে পারি জড়তার, তা হচ্ছে যে ধরো বাসায় যে কাজটি করবা, প্রথমে একটি গ্লাস নিবা, গ্লাসের উপর একটি কার্ড রাখবা, কার্ডের উপর একটা কয়েন রাখবা, রাখার পর ওই কার্ডটিকে জোরে টোকা মারবা, দেখবা এই কয়েনটা কি হবে, গ্লাসের মধ্যে পড়ে যাবে। তো এখন যদি আজ করা হয় কেন কয়েনটা গ্লাসের মধ্যে পড়ে গেল, আর মূল রিজনটা কি? মূল রিজনটা হচ্ছে যে আমরা শুধুমাত্র কার্ডকে গতিশীল করেছি কিন্তু কয়েনকে নয়। শুধুমাত্র কার্ডকে গতিশীল করার কারণে কার্ড গতিশীল হয়ে সে চলে গিয়েছে, আর শুধু কয়েন স্থিতি জড়তার কারণে সে কি হয়ে গেল, সেখানে পড়ে গেল, অর্থাৎ গ্লাসটাতে পড়ে গেল। বাস্তবে আমাদের জড়তার ক্ষেত্রে অনেক কিছু মেনটেন করতে হয়, যেমন সিট বেল্ট পড়তে হয়। কেন এই সিট বেল্টটা পড়া লাগে? রিজনটা হচ্ছে বাস যখন বা গাড়ি যখন চলতে শুরু করবে সিট বেল্ট যদি তুমি পরিধান না করো তাহলে দেখা গেছে যে চলন্ত অবস্থায় যে কোনো সময় হার্ট ব্রেক করলে যাত্রীরা তোমার ওই যে চাকা সামনে যেই থাকে স্টিয়ারিং অথবা উইন্ড স্ক্রিনে এগুলোতে পড়ে সমস্যা হতে পারে বা মাথা আঘাতপ্রাপ্ত হতে পারে, হঠাৎ করে ব্রেক করা লাগে। যদি আমাদের বাংলাদেশি সিস্টেমটা এরকম হতো, বিশেষ করে প্রাইভেট কারগুলোতেও এই সিট বেল্ট পরা থাকলেও আমরা বাসগুলোতে সাধারণত পড়ি না। আমাদের উচিত যে সকল মানে যানবাহনগুলোতে এরকম সিট বেল্ট পরিধান করে বসা উচিত, কারণ যে কোনো মুহূর্তে কি ঘটতে পারে, দুর্ঘটনা ঘটতে পারে, আর এই দুর্ঘটনা এড়ানোর জন্য অবশ্যই সতর্ক থাকতে হবে। আর এটাও মেইনলি জড়তার কারণে এমনটা হয়ে থাকে। তো এই ছিল কিছু বাস্তব এক্সাম্পল যেখানে জড়তা কি জিনিস, স্থিতি জড়তা, গতি জড়তা বলতে কি বোঝায়। এখানে আবার একটা কোয়েশ্চেন তোমাদেরকে নোট করে দিচ্ছি বা স্মরণ করে দিচ্ছি, তা হচ্ছে যে এই কোয়েশ্চেনটা আসার সম্ভাবনা খুবই বেশি, চলন্ত বাসে কেন হঠাৎ করে ব্রেক করলে যাত্রীরা সামনের দিকে ঝুঁকে পড়ে, অথবা স্থির বাস যখন চলতে শুরু করে কেন যাত্রীরা পিছন দিকে হেলে যায়। আচ্ছা, এবার আমরা সেকেন্ড স্টেপে যাব। আমরা বলেছিলাম যে নিউটনের 3টা সূত্রের অ্যানালাইসিস করব আমরা, যেখানে প্রথম সূত্র অ্যানালাইসিস করা হয়েছিল, যেখানে বলা হয়েছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমবেগে চলতে থাকবে। এবং এখান থেকে তোমরা যে কনসেপ্টগুলো পাবা তা হচ্ছে জড়তা, এবং জড়তা থেকে আমরা দুই ধরনের কনসেপ্ট পেয়েছিলাম, একটা হচ্ছে স্থিতি জড়তা, গতি জড়তা, তার সাথে ছিল বাস্তব কিছু উদাহরণ। তো এরপর তুমি দেখো নিউটনের দ্বিতীয় সূত্র গতি বিষয়ক। এই দ্বিতীয় সূত্রতে দেখো কি উল্লেখ করা আছে, তোমাকে অবশ্যই সূত্রটা খুব ভালো করে শিখতে হবে। লেখা আছে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আবার দেখো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। আচ্ছা, এটি হচ্ছে তোমার F = m যে সূত্রটা তুমি জানো, এই সূত্রের একটা প্রতিপাদন করবো এখন, যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার কিভাবে প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। আমরা অনেকে যদি কোয়েশ্চেন করি যে নিউটনের দ্বিতীয় সূত্রটি বলো, সকলে বলে ফেলে ভাই F = ma। তো এটা হচ্ছে একটা তার সংক্ষিপ্ত রূপ যেটা দিয়ে আমরা ম্যাথ করে থাকি, বা ডিটেলস রূপ হচ্ছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। এই কথাটা কিভাবে আসে তুমি দেখো, এটা আমরা একটা ক্যালকুলেশন করে বুঝাবো তোমাদেরকে। মনে করো এমন হলো যে একটা বস্তু এই অবস্থানে আছে, ওকে। তো বস্তুটা আমি এখানে চিহ্নিত করতেছি, ধরো বস্তুটা রয়েছে এ, এবং এখান থেকে সে ধরো অন্য একটা অবস্থানে গেল, যে অবস্থানটা ধরো আমরা চিহ্নিত করলাম বি। এই অবস্থানে যখন ছিল বস্তুটা তখন তার ভর ছিল ধরো m কেজি, কিন্তু বস্তুটা যদি বি অবস্থানে যায় তখন তার ভর কিন্তু m কেজিই থাকবে, কারণ এই ভরের মান কিন্তু চেঞ্জ হবে না। তোমরা জানো যে আমরা যদি পৃথিবীর কোথাও যাই, ইভেন চাঁদের দেশেও যদি যাই, আমাদের ওজনের তারতম্য হলেও ভরের কোনো পরিবর্তন হয় না। আদি অবস্থায় যখন বস্তুটা এতে ছিল
তখন তার ধরো আদি বেগ হচ্ছে ইউ। ওকে, এটা হচ্ছে প্রথমে তার বেগ, যখন বস্তুটা ভি অবস্থানে ছিল তখন তার এটা হচ্ছে শেষ বেগ। এই অবস্থান থেকে বি অবস্থানে যেতে তার সময় লেগেছে বাই টি সেকেন্ড। আমরা টিকে এখানে সময় হিসেবে ধরবো, টি সেকেন্ড বা টি সময়। ওকে, আচ্ছা, এখন যে কাজটি করতে হবে যে কথার সাথে কাজের মিল রাখতে হবে যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। চলো আমরা এতটুকু কথা মিলাই নেই। বস্তুর ভরবেগ, ভরবেগকে কি দিয়ে প্রকাশ করা হয়? ভর ইন্টু বেগ মিলা হয় ভরবেগ। আমরা যদি এখানে আইডেন্টিফাই করি যে আদি ভরবেগ কত হবে, তুমি দেখো এখানে আইডেন্টিফাই করলে তোমরা দেখতে পাবা আদি ভরবেগ। আদি ভরবেগ পাবা ভর ইন্টু বেগ, তার মানে হচ্ছে এম ইউ। আর এখানে যদি আমরা ভরবেগ গুণ করি তাহলে এটা হবে আমাদের শেষ ভরবেগ। তাহলে শেষ ভরবেগকে কি দিয়ে প্রকাশ করব আমরা? এম ভি দিয়ে প্রকাশ করব। তো বলছে ভরবেগের পরিবর্তন, তো ভরবেগের যদি পরিবর্তন হয় তাহলে অবশ্যই তোমাকে যে কাজটি করতে হবে তা হচ্ছে মাইনাস করতে হবে ভরবেগের পরিবর্তন। তাহলে আমরা কি থেকে মাইনাস করব? তা হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, অর্থাৎ শেষ ভরবেগ থেকে আদি ভরবেগ মাইনাস করব। যদি বলা হয় হার, হার মানে হচ্ছে সময় দিয়ে, তখন তোমাকে ভাগ দিতে হবে, অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার যদি বলা হয় তাহলে লিখতে হবে এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। এতটুকু দেখো, ভালো করে খেয়াল করে দেখো, আদি ভরবেগ ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ আমরা পার্থক্য করলাম, সময় দিয়ে ভাগ করে আমরা বের করলাম ভরবেগের পরিবর্তনের হার। এখন এতটুকু আমাদের বের হয়ে গেছে যে ভরবেগের পরিবর্তনের হার তা কিসের সমানুপাতিক হবে? প্রযুক্ত বলের সমানুপাতিক হবে। তো প্রযুক্ত বলকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকে? প্রযুক্ত বলকে তোমার এফ দিয়ে প্রকাশ করা হয়ে থাকবে। তাহলে আমরা যদি এরকম ইকুয়েশনটা করি এফ সমানুপাতিক, তো কিসের সমানুপাতিক হবে? ভরবেগের পরিবর্তন হারের সমানুপাতিক হবে, অর্থাৎ এম ভি মাইনাস এম ইউ ডিভাইডেড বাই টি। ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করব, তা হচ্ছে এম কে কমন নিব, তাহলে থাকবে হচ্ছে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি থাকবে। মনে রাখবা এই ভি মাইনাস ইউ বাই টি হচ্ছে ত্বরণের সূত্র, অর্থাৎ ত্বরণকে কি দিয়ে প্রকাশ করা হয়ে থাকবে? এ দিয়ে প্রকাশ করা হয়ে থাকবে। তোমরা সাইড নোটে দিতে পারো, যেহেতু এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তাহলে এখানে আমরা পেয়ে যাব সমানুপাতিকের পরিবর্তে একটি সমানুপাতিক ধ্রুবক ব্যবহার করতে হবে এবং যার মান হবে 1। তাহলে এফ ইকুয়াল টু আমরা কি লিখতে পারি? এম এ লিখতে পারি। এখানে একটু পরিচয় করে দিচ্ছি, এখানে এফ হচ্ছে তোমার বস্তুর প্রযুক্ত বল, এবং এই প্রযুক্ত বলকে সাধারণত যে কাজটি করা হবে একক হচ্ছে নিউটন দিয়ে প্রকাশ করা হবে। তারপর হচ্ছে এম, এম হচ্ছে ভর, এটার একক হবে কেজি। তারপর এই হচ্ছে ত্বরণ, ত্বরণের একক হবে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার। আবার বলতেছি মিটার পার সেকেন্ড স্কোয়ার। এটাকে কি বলা হয়? বল বলা হয়। এটাকে কি বলা হয়? ভর। এবং এটাকে বলা হবে ত্বরণ। এই মানগুলো তোমাদের জানতে হবে এবং এই সূত্র দিয়ে তোমরা অনেক ম্যাথ করতে পারবা। যদি কোনো বস্তুর, অলরেডি আমি একটা ম্যাথ লিখে রেখেছি, এটা আমরা কিছুক্ষণের মধ্যে সলভ করব। সূত্র সম্পর্কে একটু ধারণা নাও। আবারও যদি এমন হয়ে থাকে কোনো বস্তুর প্রযুক্ত বল নির্ণয় করতে বলে, তাহলে তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবা, এফ ইকুয়ালস টু এম এ। ধরো এম আর হচ্ছে এর মান দেওয়া আছে, আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করব। আবার যদি এমন হয়ে থাকে যে তোমার কখনো এ এম এর মান বের করতে বলে, তাহলে আমরা সেখানে অ্যাপ্লাই করব এম ইকুয়ালস টু এফ বাই এ। এটা হচ্ছে ভর নির্ণয় সূত্র। যদি সেখানে তোমাকে ত্বরণ নির্ণয় করতে বলে, তাহলে তুমি এ এর সূত্র অ্যাপ্লাই করবা, এ ইকুয়ালস টু এফ বাই এম। অর্থাৎ সেখানে তুমি প্রযুক্ত বলের মানকে ভর দিয়ে ভাগ দিবা, তাহলে পেয়ে যাবা। আবার কখনো কখনো এরকম হয়ে যায় যে তোমার একটি ঘর্ষণ বলের মান দেওয়া থাকে, প্রযুক্ত বল প্লাস হচ্ছে ঘর্ষণ বলের মানও দেওয়া থাকে। অথবা এমন হতে পারে যে কোনো একটা বস্তুর এম এর মান দেওয়া আছে, এর মান দেওয়া আছে, এক্সট্রা ঘর্ষণ বলের মান দেওয়া আছে। সেই ক্ষেত্রে তুমি কোন সূত্রটা অ্যাপ্লাই করবা? সেখানে আরেকটা সূত্র রয়েছে, তা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ প্লাস হচ্ছে স্মল এফ। স্মল এফ দিয়ে বোঝাবে হচ্ছে ফ্রিকশনাল ফোর্স। কখনো যদি এই ফ্রিকশনাল ফোর্সের মানটা দেওয়া থাকে তাহলে তুমি এই সূত্রটা অ্যাপ্লাই করবা। আবার যদি এখান থেকে তুমি চাইলে ক্যালকুলেশন করে কখনো কখনো কোনো অঙ্কে ফ্রিকশনাল ফোর্সের মান বের করতে বলে, তখন তুমি ক্যালকুলেশন করে স্মল এফ এর মানটা বের করবা। আবার বলতেছি, যদি কোনো অঙ্কের ক্ষেত্রে এমনটা লেখা থাকে যে একটি বস্তুর ভর হচ্ছে 50 কেজি, ত্বরণ 2 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিছু দূর যাওয়ার পর সে 2 নিউটন বলে ঘর্ষণ বল অনুভব হয়, প্রযুক্ত বলের মান বের করো, সেই ক্ষেত্রে তুমি এই ফ্রিকশনাল ফোর্সটাকে টোটাল যে মানটা এম আর এর মান গুণ করে এটার সাথে যোগ করে দিবা, তাহলে প্রযুক্ত বলের মানটা পেয়ে যাবা। তো এই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। আবার বলতেছি, বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক। যেখানে তোমাকে ছোট একটা সূত্র দিয়ে অঙ্ক করতে হয়, তা হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এবং এই অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষা আসে
এবং এককগুলো অবশ্যই তোমাকে ভালো করে দেখতে হবে, যেখানে বলের একক হচ্ছে নিউটন, ভরের একক হচ্ছে কেজি এবং ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার। ওকে, আর এখানে কি কি দিয়ে প্রকাশ করা হয়? বলকে এফ দিয়ে প্রকাশ করা হবে, ভরকে এম এবং ত্বরণকে হচ্ছে এ দিয়ে প্রকাশ করা হয়। এবং এফ ইকুয়ালস টু এম এ এই বিবৃতি থেকে কিভাবে আসে তা আমরা অলরেডি একটা এর মাধ্যমে দেখাই দিয়েছি, যেখানে এফ সমানুপাতিক এম ভি মাইনাস এম ইউ বাই টি কীভাবে আসছে তোমরা এখানে একটু ভালো করে খেয়াল করবা, যে কথার সাথে কাজের মিল রেখে এই ইকুয়েশনটা বানাবা। তো এই ছিল নিউটনের দ্বিতীয় সূত্র। আচ্ছা, এখানে তুমি দেখো একটি অঙ্ক আছে, এই অঙ্ক থেকে তোমাকে যে কাজটি করতে হবে, এফ ইকুয়ালস টু এম এ যে সূত্রটা রয়েছে সেই সূত্রের সাহায্যে সমাধান করতে হবে। চলো অঙ্ক দেখি কি দেওয়া আছে। একটি বস্তুর ভর খেয়াল করে দেখো, দেওয়া আছে 20 কেজি, এর উপর একটি বল প্রযুক্ত হওয়ায় এর ত্বরণ হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। প্রযুক্ত বলের মানটা তোমাকে আইডেন্টিফাই করতে হবে। তোমার প্রথমে যে কাজটি করতে হবে, অঙ্কের ক্ষেত্রে সাজাতে হবে, লিখবা যে দেওয়া আছে, আমরা সমাধান অংশে যাচ্ছি। তো প্রযুক্ত বল এফ ইকুয়ালস টু কি আসে সেটা নির্ণয় করতে হবে, অর্থাৎ বস্তুর ভর দেওয়া আছে 20 কেজি, বস্তু ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং প্রযুক্ত বলের মানটা আমরা নির্ণয় করব। তারপর কি লিখব? আমরা জানি যে সূত্রটা আমরা মাত্র করেছি সেই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এবং আমরা কি জানি এফ ইকুয়ালস টু এম এ, এই সূত্রটা আমরা এখানে লিখব। এফ সমান এম এ, অর্থাৎ প্রযুক্ত বল ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। আমরা এখানে যদি মান বসাই, দেখো এম এর মান দেওয়া আছে 20 কেজি, আমরা 20 কেজি বসাবো, তারপর দেওয়া আছে ইন্টু ত্বরণের মান দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আমরা সেটা বসাবো। তারপর গুণ দাও, কত আসে? 40, এবং এটার একক কি হবে? নিউটন। ওকে, আমরা জানি প্রযুক্ত বলের মান হচ্ছে নিউটন হয়, বা একক হচ্ছে নিউটনে হয়ে থাকে। তো এই ছিল অঙ্কটা। এখানে তুমি দেখো যে বলের পরিমাপ আমাদের অলরেডি হয়ে গেছে, এবং এফ ইকুয়ালস টু এম এই সূত্রের বিবৃতি সহ যে ব্যাখ্যা রয়েছে সে ব্যাখ্যা সহ দিবা। এখন আমরা যে কাজটি করব, নিউটনের তৃতীয় সূত্রতে যাব। এবং নিউটনের তৃতীয় সূত্রটা কি ছিল তোমাদের হয়তো বা অনেকেরই জানা আছে, আমরা ছোটবেলা থেকে এই সূত্রটা সবাই জানি, স্নচল। সেটা হচ্ছে যে প্রত্যেক ক্রিয়াবলেরই সমান এবং বিপরীত কি রয়েছে? প্রতিক্রিয়া বল রয়েছে। এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। তো প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত, বা প্রত্যেক ক্রিয়াবলেরই সমান ও বিপরীত কি রয়েছে? প্রতিক্রিয়া বল রয়েছে। এখন তুমি দেখো এই ক্রিয়া প্রতিক্রিয়ার আমাদের কিন্তু বাস্তব জীবনে হিউজ পরিমাণে এক্সাম্পল আছে, এবং সব ক্ষেত্রে কিন্তু নিউটনের থার্ড ল বেশিরভাগ ক্ষেত্রে কাজ করে, কিছু এক্সেপশনাল জোন ছাড়া। ওকে, যেমন তুমি ধরো আমরা দাঁড়িয়ে আছি, এখানে নিউটনের থার্ড ল কাজ করতেছে, কারণ আমরা এখানে ক্রিয়া দিচ্ছি এবং নিচ থেকে প্রতিক্রিয়া দিচ্ছে। যেমন আরও একটা বাস্তব এক্সাম্পল তুমি ধরতে পারো, লাইক দিস, ধরো একজন মাঝি লগি দিয়ে কি করলো, বা বৈঠা দিয়ে নৌকা ধাক্কা দিল, তাহলে সে পিছনে ফোর্স করতেছে, অর্থাৎ ক্রিয়া দিচ্ছে। প্রতিক্রিয়া বলের কারণে কিন্তু নৌকাটা সামনের দিকে আগাচ্ছে। ইভেন দেখা গেছে যে উড়োজাহাজ পিছন থেকে প্রতিক্রিয়া বা বিভিন্ন গ্যাসের ক্রিয়া দেওয়ার কারণে প্রতিক্রিয়া সৃষ্টি হয় বলেই সামনের দিকে যায়। তাহলে এইভাবে কিন্তু ক্রিয়া প্রতিক্রিয়ার হাজারটা এক্সাম্পল রয়েছে আমাদের এই বাস্তব জীবনে। ইভেন তুমি এমনটা করতে পারো, একটা বেলুন ফুলে যদি উড়াই দাও, তাহলে সেখানে কিন্তু ওই বেলুন থেকে নিচ থেকে যদি ছেড়ে দেওয়া বা ছিদ্র করে দেওয়া হয়, তাহলে বাতাসটা বের হবে এবং বেলুনটা উপরের দিকে যাবে, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়ার কারণে সেখানে বেলুনটা উপরের দিকে যাবে। যেখানে প্রতিক্রিয়া বল নাই সেখানে কিন্তু দুর্ঘটনা ঘটার অনেক সম্ভাবনা রয়েছে। তো এটা ছিল বাস্তব জীবনে কিছু নিউটনের তৃতীয় সূত্র এবং তৃতীয় সূত্রের কিছু ব্যাখ্যা। পরবর্তীতে আমরা যে মূল্যবান টপিকসটা রয়েছে তার নাম হচ্ছে 4টি মৌলিক বল। তোমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে বিভিন্ন প্রকার বলের কথা বলো, তাহলে তুমি হয়তো এমনটা বলতে পারো যে ভাইয়া বল হচ্ছে একটা ট্রাক গাড়ি মাল বোঝাই করে নিয়ে যাচ্ছে, এটা একটা বল। আমি কোনো কিছুকে ধাক্কাচ্ছি, সেটা একটা বল। কোনো জিনিস উড়াই দেওয়া হলো, সেটা একটা বল। ঠিক আছে, এরকম হাজারটা বলের সংজ্ঞা কিংবা ব্যাখ্যা তুমি দিতে পারবা। কিন্তু কথা হচ্ছে যে আসলে এত সকল বল যদি আমরা প্রকাশ করি, তাহলে ক্লাসিফিকেশন কত প্রকার হবে? যে বলের প্রকৃতি হচ্ছে হাজার হাজার ধরনের, নাকি না? এরকম না। আমরা যত বলই বলি না কেন, সকল বলগুলোকে যদি একত্রিত করা হয়, তাহলে সেখানে মূলত 4টি মৌলিক বল পাওয়া যাবে। এবং সেই 4টি মৌলিক বল কি? 1 নম্বর রয়েছে গ্র্যাভিটেশন বল বা মহাকর্ষ বল, 2 নম্বর রয়েছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, 3 নম্বর সবল নিউক্লিয় বল, এবং 4 নম্বর রয়েছে দুর্বল নিউক্লিয় বল। চলো আমরা সেই সম্পর্কে একটু আলোচনা করি। মহাবিশ্বের যে কোনো বস্তু কণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। ওকে, এটা আমরা ছোটবেলা থেকে কিন্তু শিখে এসেছি। নিউটনের একটি মহাকর্ষীয় সূত্র, যার মাধ্যমে প্রত্যেকটা বস্তুকে কি করে? অ্যাট্রাকশন করে বা আকর্ষণ করে। এই মহাকর্ষ বল আছে বলেই দেখা গেছে যে সৌরজগতের ভিতরে নক্ষত্রগুলো একত্রিতভাবে ঘুরপাক খায়। ইভেন সূর্যের সাথে যে চাঁদের একটা আকর্ষণ থাকবে, বা পৃথিবীতে কোনো একটা বস্তুর সাথে আরেকটা বস্তুর যে আকর্ষণ থাকবে, এই গ্র্যাভিটেশন বা মহাকর্ষের কারণে। এবং মহাকর্ষের একটা উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে মাধ্যাকর্ষণ বল। এই মাধ্যাকর্ষণ বলের কারণে কিন্তু আমরা পৃথিবী থেকে উড়ে যাই না বা ছেড়ে যাই না, পৃথিবীর মধ্যেই কিন্তু চলে আসি। এবং কোনো একটা বস্তুকে যদি উপর দিকে নিক্ষেপ করা হয়, তা আবার ভূমির দিকে চলে আসে শুধুমাত্র এই গ্র্যাভিটেশনের কারণে। তাহলে এইটা একটা বল যে কোনো বস্তুকে পৃথিবী তার কেন্দ্রের দিকে টানা, এবং এটাকে কি বল বলা হয়ে থাকবে? মহাকর্ষ বল বলা হয়ে থাকবে। দ্বিতীয়ত যে জিনিসটা নিয়ে আলোচনা করব তা হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল।
এবং বিদ্যুৎ চৌম্বকীয় বল কোন জিনিস? এখানে তুমি দেখো দুইটা শব্দ রয়েছে, একটা বিদ্যুৎ আর একটা হচ্ছে চৌম্বকীয়। যখন তুমি বিদ্যুৎ এবং চৌম্বকীয় বলটাকে একসাথে করবা তখন সেটার নাম হচ্ছে বিদ্যুৎ চৌম্বকীয় বল, এবং এই বলটা বাস্তব জীবনে অনেক ক্ষেত্রে কাজে লাগে। দেখো তুমি একটা জিনিস খেয়াল করে, যে ধরো শীতকালে এমনটা ঘটে যে তুমি তোমার মাথা যদি চিরুনি দিয়ে আছড়িয়ে তারপর ছোট ছোট কাগজের টুকরার দিকে রাখো, তাহলে দেখবা যে কাগজের টুকরাগুলো ধীরে ধীরে বা খুব দ্রুত ফোর্স নিয়ে সেই চিরুনির দিকে লাফিয়ে ওঠে। এই ঘটনাটা কেন ঘটে? কারণ চিরুনিতে রয়েছে বিদ্যুৎ, এবং এই বিদ্যুৎটা হচ্ছে স্থির বিদ্যুৎ। তোমরা বলতে পারো যে যদি এমনটা হয়, যদি তোমাদেরকে এমন কোয়েশ্চেন করা হয়ে থাকে, ইটস ফানি, যে তোমাদের দেহে কি কোনো বিদ্যুৎ আছে? না, বিদ্যুৎ তৈরি করতে হয়। আমাদের বিদ্যুৎ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে চলতড়িৎ আর একটা হচ্ছে স্থির তড়িৎ। যদি আমাদের দেহের ভিতরে চলতড়িৎ থাকতো তাহলে এই কারেন্টের প্রয়োজন ছিল না, আমরা নিজ দেহ থেকে লাইট, টিভি, ফ্যান, এয়ার কন্ডিশনার সব চালাতে পারতাম, তাই না? যদি এটা চলতড়িৎ না, আমাদের দেহে আমরা চাইলে স্থির তড়িৎ সৃষ্টি করতে পারি। সেটা চিরুনি দিয়ে তুমি যদি মাথার চুল আঁচড়াও, অথবা দেখা গেছে রেশমি কাপড় দিয়ে কাচের দণ্ড যদি ঘষো, অথবা দুই হাত দুই একসাথে ঘষতে থাকো, তাহলে কিন্তু সেখানে স্থির বিদ্যুৎ বা তাপশক্তি উৎপন্ন হয়ে থাকে। তাহলে এইটাও একটা বল। এখন কথা হচ্ছে যে আমরা যদি এটা কম্পেয়ার করি যে মহাকর্ষ বল এবং বিদ্যুৎ চৌম্বকীয় বলের মধ্যে কে বেশি শক্তিশালী হবে, মহাকর্ষ বল না বিদ্যুৎ চৌম্বকীয় বল? এখন তুমি বলতে পারো যে ভাইয়া মহাকর্ষ বল তো পুরো পৃথিবীর একটা বল, নিশ্চয়ই ও সবচেয়ে বেশি শক্তিশালী, আর ও তো বিদ্যুৎ চৌম্বকীয় বল, ও মনে হয় একটু কম শক্তিশালী হতে পারে। না, ব্যাপারটা এমন না, একদমই না। তা হচ্ছে যে মহাকর্ষ বলের চেয়ে বিদ্যুৎ চৌম্বকীয় বল শুধুমাত্র শক্তিশালী নয়, কতটুকু শক্তিশালী তা শুনলে তুমি একদম অবাক হয়ে যাবা। তা হচ্ছে 10⁻36 গুণ। মানে হচ্ছে যে তুমি যদি 1 লেখে 36টা শূন্য দাও তাহলে হবে তোমার প্রায় ট্রিলিয়ন 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 গুণ। এতটুকু পরিমাণ কি হবে যে মহাকর্ষ বলের চেয়ে বিদ্যুৎ চৌম্বকীয় বলটা শক্তিশালী হবে। তুমি একটু খেয়াল করে দেখো যে ছোট ছোট কাগজের টুকরা, এটা কিন্তু আমরা অল্প একটি স্থির বিদ্যুৎ তৈরি করে যখন চিরুনির দিকে রাখি তখন কিন্তু সেই কাগজের টুকরাগুলো চিরুনির দিকে লাফিয়ে লাফিয়ে ওঠে। পুরো পৃথিবী সেই কাগজের টুকরাকে ধরে রাখতে পারে নাই, সেখানে চিরুনির দিকে সে চলে গিয়েছে। এখান থেকে আমরা বুঝতে পারি যে সম্পূর্ণ পৃথিবীর মহাকর্ষ বলের চেয়ে এই বিদ্যুৎ চৌম্বকীয় বলের শক্তির মানও কিন্তু প্রায় 10⁻36 অথবা ট্রিলিয়ন ট্রিলিয়ন গুণ বেশি হয়ে থাকবে। তারপর যেটা রয়েছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, আর এর আগে আমরা একটু দুর্বল নিউক্লিয় বল নিয়ে কথা বলি, তারপর সবল। ওকে, দুর্বল নিউক্লিয় বল তার মানে এটা হচ্ছে একটা উইক ফোর্স এবং সবচেয়ে বেশি দুর্বল হবে না, এরকম না। তা হচ্ছে যে মহাকর্ষ বলের চেয়ে শক্তিশালী কিন্তু বিদ্যুৎ চৌম্বকীয় বলের চেয়ে একটু দুর্বল। ওকে, এটি হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। আর মহাকর্ষ বল বা বিদ্যুৎ চৌম্বকীয় বল নির্দিষ্ট দূরত্ব ছাড়া বিভিন্ন দূরত্বে কাজ করতে পারে, ছোট হোক বা বড় হোক, অনেক দূরত্ব পর্যন্ত তাদেরকে দিয়ে কাজ করানো যায়। কিন্তু তোমার দুর্বল যে নিউক্লিয় বলটা রয়েছে, এই দুর্বল নিউক্লিয় বলটা কিন্তু অল্প দূরত্বে কাজ করবে, যা কিনা নিউক্লিয়াসের ভিতরে থাকা যে ডিস্টেন্স থাকে ওই ডিস্টেন্সের মধ্যে কাজ করে। এবং এই এই সবল দুর্বল নিউক্লিয় বলটা কতটুকু ডিস্টেন্সের মধ্যে কাজ করবে তা হচ্ছে 10⁻, কতটুকু দূরত্বে কাজ করবে তা হচ্ছে 10⁻18, ঠিক আছে? অর্থাৎ 10⁻⁻18 এতটুকু দূরত্বে যদি থাকে তাহলে সে অতটুকু দূরত্বের মধ্যে কাজ করবে। অর্থাৎ নিউক্লিয়াসের ভিতরে যতটুকু দূরত্ব থাকে সেখানে অতটুকু দূরত্বে কাজ করবে, অর্থাৎ 10⁻18 মিটারের মধ্যে। এখানে তোমরা আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা এমসিকিউতে আসতে পারে, যে নিউক্লিয়াস থেকে যে বিটা রশ্মি নিঃসরণ হয়, তেজস্ক্রিয় কণা থেকে যে বিটা রশ্মি নিঃসরণ হয় তা কিনা এক ধরনের দুর্বল নিউক্লিয় ফোর্সের কারণে বা উইক ফোর্সের কারণে বের হয়ে থাকবে। নেক্সট যে আলোচনা তা হচ্ছে সবল নিউক্লিয় বল। আচ্ছা, সবল নিউক্লিয় বল সম্পর্কে ধারণা দেওয়ার আগে তোমাদের একটা সম্পর্কে ধারণা দিই, তা হচ্ছে পৃথিবীতে যত পারমাণবিক বোমা আছে সবগুলা এই সবল নিউক্লিয় বলের এক ধরনের তৈরি। ওকে, বা সবল নিউক্লিয় বলের সাহায্যে সেগুলোকে তৈরি করা হয়েছে। তুমি দেখো পৃথিবী এটা অল্প দূরত্বে কাজ করে, নিউক্লিয়াসের মধ্যে থাকা এটা রেঞ্জ হচ্ছে তোমার 10⁻⁻15 মিটার, অর্থাৎ 10 উপর পাওয়ার দিবে এবং 15 এত মিটার। আচ্ছা, এতটুকু দূরত্বে সে কাজ করবে, তার মানে খুব অল্প দূরত্বে সে কাজ করে। ইভেন দুর্বল নিউক্লিয় বল হচ্ছে 10⁻18 এবং সবল নিউক্লিয় বল হচ্ছে 10⁻15 দূরত্বে কাজ করে। সবল নিউক্লিয় বল হচ্ছে পৃথিবীর মধ্যে সবচেয়ে শক্তিশালী বল, এবং এই শক্তিশালী বলটা এতটাই শক্তিশালী যে সূর্য থেকে যে তাপ সৃষ্টি হয় এই তাপটা এক প্রকার সবল নিউক্লিয় বলের কারণে সৃষ্টি হয়ে থাকে। তার মানে তার পাওয়ার কিংবা রেঞ্জ সম্পর্কে তুমি কিছুটা অভিহিত হতে পারো। যখন পারমাণবিক বোমা তৈরি করা হয়ে থাকে, তোমরা একটু নিউজ দিচ্ছি তোমাদেরকে, তখন কিন্তু বিভিন্ন বিজ্ঞানী, লাইক একজন বিজ্ঞানীর নাম যদি বলি, ওনার নাম হচ্ছে টেসলা। ওকে, তো উনি এরকম সবল নিউক্লিয় বলের টেস্ট করতে গিয়ে এমন হয়ে গেছে যে ছোটখাটো একটা ভূমিকম্পর সৃষ্টি হয়ে যায়। তো আশেপাশে মানুষজন যারা ছিল তারা ভাবছে ভূমিকম্প, দৌড়ায় আসতেছিল, ঠিক আছে, বিভিন্ন দিকে ছোটাছুটি করতেছিল। পরে টেসলা নিজেই বলতেছিল যে আমি এটা টেস্ট করতে গিয়ে ছোটখাটো একটা ভূমিকম্প ঘটাই দিছি। ওকে, তার মানে এটাই হচ্ছে সবল নিউক্লিয় বল, যে সবল নিউক্লিয় বলের কারণে আজকে
সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের পারমাণবিক বোমা আবিষ্কারের সাথে সাথে প্লাস পাশাপাশি হচ্ছে বিভিন্ন যে ধ্বংসক্ষেত্র রয়েছে তা এই ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। আচ্ছা, অবশ্যই আমাদের বিজ্ঞানকে আশীর্বাদ হিসেবে গ্রহণ করতে হবে। এমন কোনো কাজ করা যাবে না যে কাজের মাধ্যমে বিজ্ঞান আমাদের একটা অভিশাপ হিসেবে অভিহিত হয়ে থাকে। আচ্ছা, নেক্সট আমরা সর্বশেষ যে টপিকস নিয়ে কথা বলবো তা হচ্ছে ঘর্ষণ বল ও ঘর্ষণের প্রকারভেদ। আচ্ছা, ঘর্ষণ বল কি জিনিস? ধরো একটা কাঠের বাক্স অথবা কোনো একটা কাঠের জিনিস বা কোনো একটা বস্তু একটা মেঝেতে আছে, তুমি এটাকে টেনে টেনে নিয়ে যাচ্ছ, তাহলে ওই বাক্সটা বা বক্সটার সাথে যে মেজের যে এক ধরনের প্রতিরোধী বল সৃষ্টি হয় তাকে কি বলা হবে? ঘর্ষণ বল বলা হয়ে থাকবে। তাহলে ডেফিনেশনটা কিভাবে দেওয়া যায় যে একটি বস্তু আরেকটি বস্তুর পৃষ্ঠতল, এটা হতে পারে স্থির অবস্থায় কিন্তু ঘর্ষণ সৃষ্টি হয়। তুমি দাঁড়িয়ে আছো, তোমার সাথে যে পাক বা জোতা আর সাথে যে সংলগ্ন যে অংশটা রয়েছে লাইক ফ্লোর অথবা মাটি, সেই অংশটারও কিন্তু কি হবে? ঘর্ষণ সৃষ্টি হবে। ওকে, তাহলে এখন বলা বাহুল্য যে একটি বস্তুর সাথে আরেকটি বস্তুর পৃষ্ঠতলে যে একটা প্রতিরোধী বল সৃষ্টি থাকে তাকে কি বলা হয়ে থাকে? ঘর্ষণ বল বলা হয়ে থাকে। এবং এই ঘর্ষণের ক্ষেত্রে আমরা 4টা ক্লাসিফিকেশন পাবো। এবং এই 4টা ক্লাসিফিকেশন কি? প্রথমে আমরা যে ক্লাসিফিকেশনগুলো পাবো তা হচ্ছে অর্থাৎ স্থিতি ঘর্ষণ, গতি ঘর্ষণ, আবর্ত ঘর্ষণ আর হচ্ছে প্রবাহী ঘর্ষণ। এই 4টা ক্লাসিফিকেশন আমরা পাবো ঘর্ষণের প্রকারভেদ থেকে। খেয়াল করে দেখো স্থিতি ঘর্ষণ কোনটা? এই স্থিতি ঘর্ষণ হচ্ছে ধরো একটি স্থির বস্তুর উপর যদি আরেকটি স্থির বস্তু থাকে তখন সেটাকে স্থিতি ঘর্ষণ বলা হয়ে থাকবে। যেমন একটা গাড়ি থেমে আছে, তুমি স্থিরভাবে দাঁড়িয়ে আছো, একটি বস্তু পড়ে আছে, টেবিলের উপর বই পড়ে আছে, এই যে টেবিল প্লাস হচ্ছে বইয়ের সাথে যেটা সংঘর্ষ বা ঘর্ষণ সেটাকে বলা হবে স্থিতি ঘর্ষণ। আর গতি ঘর্ষণ কোনটা? যখন একটি স্থির বস্তুর উপর আরেকটা বস্তু গতিশীল অবস্থায় থাকবে এবং তাদের পৃষ্ঠতলে যে ঘর্ষণ সৃষ্টি হয়ে থাকে তখন তাকে বলা হয়ে থাকবে গতি ঘর্ষণ। ধরো একটা বস্তু তুমি টেনে টেনে নিচ্ছ অথবা তুমি কোনো একটা সুটকেস টেনে টেনে নিচ্ছ, তাহলে এখানে রাস্তার সাথে সুটকেস কিংবা বস্তুটার যে ঘর্ষণ সৃষ্টি হবে তা হচ্ছে গতি ঘর্ষণ। আর আবর্ত ঘর্ষণ কোনটা? এটাকে রোলিং ফ্রিকশন বলা হয়ে থাকে। আবর্ত ঘর্ষণ হচ্ছে যে কোনো কিছু গড়িয়ে গড়িয়ে চলা, ঠিক আছে? যেমন তুমি দেখো কোনো তরল কিংবা বায়বীয় পদার্থে এই আবর্ত ঘর্ষণ হতে পারে। যেমন কি হতে পারে? ইভেন কঠিন পদার্থ হতে পারে। যেমন তুমি ধরো একটা ইয়েতে সুটকেসকে চাকা লাগিয়ে তুমি টানতেছো, তাহলে এখানে কিন্তু চাকার কি হচ্ছে? রোলিং হচ্ছে। ইভেন গাড়ির যে টায়ার আছে সে টায়ারের কিন্তু রোলিং হচ্ছে। তাহলে এই ধরনের যদি রোলিং হতে থাকে মানে আপ ডাউন কিংবা ঘুরতে থাকে তখন সেটাকে বলা হয় আবর্ত ঘর্ষণ, অর্থাৎ কোনো কিছু ঘুরে ঘুরে যাওয়া। আর শেষ যেটা রয়েছে প্রবাহী ঘর্ষণ। প্রবাহী ঘর্ষণ হচ্ছে কোনো তরল কিংবা বায়বীয় পদার্থ যদি কোনো পদার্থ নামতে থাকে বা কোনো একটা বস্তু নামতে থাকে তখন সেটাকে প্রবাহী ঘর্ষণ বলা হয়ে থাকে। ধরো স্থির পানি, তার মধ্যে তুমি একটা ঢিল ছড়িয়ে দিলা, তাহলে এই ঢিলটা যখন নামতে থাকবে তখন সেখানে যে ঘর্ষণ সৃষ্টি হবে তখন তার প্রবাহী ঘর্ষণ বলা হয়ে থাকবে। আবার ধরো একজন প্যারাশুট থেকে উপর থেকে নামতেছে, তাহলে সেখানে প্যারাশুটের সাথে বাতাসের যে ঘর্ষণ থাকবে সেটাকে কি বলা হয়ে থাকবে? প্রবাহী ঘর্ষণ বলা হয়ে থাকবে। তো এই ছিল ঘর্ষণের ক্লাসিফিকেশন। এবং সর্বশেষে যে রয়েছে ঘর্ষণ বাড়ানো এবং হচ্ছে ঘর্ষণ কমানো। ওকে, যে এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে তুমি কি করতে পারবা? ঘর্ষণ বাড়াতে পারবা। এমন কিছু কাজ আছে যে কাজের মাধ্যমে তুমি ঘর্ষণ কমাতে পারবা। চলো আমরা এমন কিছু উপায় জানি যে উপায়ের মাধ্যমে আমরা ঘর্ষণ কি করতে পারবো? কমাতে পারবো। কয়েকটি স্টেপ বলে দিচ্ছি তোমাকে। নাম্বার 1 যে কাজটি করা যায় তা হচ্ছে যে প্রথম হচ্ছে বিভিন্ন পদার্থ ব্যবহার করা, পিচ্ছিলকারী পদার্থ ব্যবহার করা। সেই ক্ষেত্রে কিন্তু ঘর্ষণ কম হবে। ধরো তেল, মোবিল, গ্রিজ এগুলো আমরা ব্যবহার করতে পারি কোনো বস্তুর সাথে, তাহলে ঘর্ষণের এটা কি থাকবে? কম থাকবে। দ্বিতীয়ত হচ্ছে যে পৃষ্ঠে বস্তুটা টেনে নেওয়া হবে ওই পৃষ্ঠে প্রযুক্ত বলটা সরানো। মনে করো যে একটা বস্তুকে তুমি টানতেছো, তার উপরে ছোট ভাই যারা থাকে তাদেরকে বসায় রাখছো, তাহলে অবশ্যই বস্তুর সাথে ঘর্ষণ কি হবে? বেশি হবে। ওপর থেকে প্রযুক্ত বলটা যদি তুমি সরায় নাও তাহলে সেখানে ঘর্ষণ কি হবে? কম হবে। কম জায়গায় বস্তুকে রাখা, তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ কম হয়। ধরো একটা বস্তু যদি পৃষ্ঠতলটা অনেক বড় হয় তাহলে কিন্তু সেখানে ঘর্ষণ বেশি হয়। আর যদি পৃষ্ঠতল কমানো যায় তাহলে সেখানে কিন্তু ঘর্ষণ বলের পরিমাণটা কি হয়ে থাকবে? কম হয়ে থাকবে। আবার আরেকটা জিনিস খেয়াল করে দেখো যে তোমার যখন ঘর্ষণ সৃষ্টি হবে তখন সেখানে নর্মাল অবস্থা থেকে যদি চাকা ব্যবহার করা যায়, যে একটা সুটকেসে চাকা আছে আর একটাতে নাই, অবশ্যই যেটাতে চাকা নাই সেখানে ঘর্ষণ বেশি হবে। আর যদি আমরা সেখানে বল বিয়ারিং বা চাকা ব্যবহার করি তাহলে কিন্তু ঘর্ষণ কমানো যাবে। আচ্ছা, আবার ধরো যদি এমনটা হয় যে বিমানের যে শেপটা আছে, বিমানের শেপ চিকুন না হয়ে যদি বাসের মতো শেপ হইতো তাহলে কেমনটা হইতো? অবশ্যই সেখানে ঘর্ষণ বেশি হইতো। এক্ষেত্রে বিজ্ঞানের আগানোটা অনেকটা প্রবলেম হয়ে দাঁড়াতো। প্লাস পাশাপাশি হচ্ছে বেশি ঘর্ষণ থাকার কারণে সেখানে বেশি জ্বালানি মানে চাহিদা যোগান দেওয়া লাগতো আর কি। ওকে, তাহলে স্ট্রিম লাইনগুলো এমনভাবে তৈরি করতে হবে যেটা চিকুন, বাতাসের সাথে ঘর্ষণ কি হবে? কম হবে। ঠিক আছে, তো এই পদ্ধতিগুলো আমরা অবলম্বন করে কি করতে পারি? যে বাস্তবিক জীবনে ঘর্ষণ কমাতে পারি। দ্বিতীয়ত হচ্ছে ঘর্ষণ বাড়ানো। কোনো কোনো
ক্ষেত্রে আমাদের এই ঘর্ষণের পরিমাণটা কি করতে হয়, বাড়াতে হয়। এবং যদি বাড়ানোর প্রয়োজন হয় তাহলে তোমাকে কি কি কাজ করতে হবে। প্রথমত তুমি দেখো যেই সকল ক্ষেত্রে ঘর্ষণ কমানো হয় তার অপোজিট সাইডে তোমাকে ভাবতে হবে। প্রথমত যে কাজটা করবা তা হচ্ছে যে পৃষ্ঠতল যদি অমসৃণ হয় তাহলে কিন্তু ঘর্ষণ বেশি হবে। ধরো মসৃণের জায়গায় যদি অমসৃণ হয় বা একটু অ্যাব্রো হয় তখন দেখা গেছে সেখানে ওই বস্তুটা তার সাথে ওই পৃষ্ঠতলের ঘর্ষণটা তুলনামূলকভাবে কি হয়ে থাকবে, একটু বেশি হয়ে থাকবে। দ্বিতীয়ত হচ্ছে তুমি যে কাজটা করতে পারো, বল বা বিয়ারিং সরিয়ে যদি আমরা বস্তুটাকে টানি তাহলে সেখানে কিন্তু ঘর্ষণ বেশি হয়। একটি স্থির বস্তুকে যদি কোনোভাবে গতিশীল করা যায় তাহলে কিন্তু সেখানে ঘর্ষণের পরিমাণ কম হবে, এবং বস্তুটাকে যদি থামিয়ে দেওয়া হয় তাহলে সেখানে ঘর্ষণ কি হবে, বেশি হবে। প্রযুক্ত বলের পরিমাণ বাড়ানো, একটা বস্তুকে যখন তুমি টানবা তখন উপর থেকে যদি প্রযুক্ত বলের পরিমাণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সেখানে ঘর্ষণের পরিমাণ কি থাকবে, বেশি থাকবে। তো আমরা কখনো ঘর্ষণের পরিমাণ বাড়াই, আবার কখনো কমাই। এখন যদি একটা কোয়েশ্চেন করা হয়ে থাকে তাহলে ঘর্ষণ কি আমাদের জন্য সুবিধা না অসুবিধা, আচ্ছা এটা নিয়ে আমরা সবাই একটু কনফিউজ হয়ে যাব। তো কোনো ক্ষেত্রে সুবিধা, কোনো ক্ষেত্রে অসুবিধা, তাহলে এটাকে আমরা প্রয়োজনীয় উপদ্রব হিসেবে বলতে পারি। ঠিক আছে, ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব, প্রয়োজন বাট একটু এক্সট্রা অর্ডিনারি জিনিস, ঠিক আছে, বা একটু খারাপ জিনিস। যেমন কেন এমন হতে পারে, ঘর্ষণ না থাকলে আমরা কি কাজ করতে পারতাম না। যেমন তুমি কলম দিয়ে কখনো লিখতে পারতো না যদি ঘর্ষণ সৃষ্টি না হইতো, কাঠে কখনো প্যারেক মারা যেত না যদি ঘর্ষণ না থাকতো, দড়ি কখনো গিট দেওয়া যেত না। এই ঘর্ষণ বলের কারণে এই কাজগুলো করা যায়। এখন কথা হচ্ছে যদি ঘর্ষণ মানে থাকার কারণে কি কি প্রবলেম হয়ে থাকে, ধরো জোতার যে সোল থাকে সে সোল তো নষ্ট হয়ে যায় খুব তাড়াতাড়ি। দ্বিতীয়ত হচ্ছে এই ঘর্ষণ বলের কারণে খুব যে যন্ত্রপাতিগুলো রয়েছে সেই যন্ত্রপাতির কার্যক্ষম যেটা সেটা ধীরে ধীরে কমে যায়। এভাবে নানান ক্ষেত্রে কিন্তু এই ঘর্ষণ অসুবিধাও সৃষ্টি করে থাকে। আবার দুর্ঘটনার ক্ষেত্রে দেখা গেছে যে গাড়ির চাকা যখন ঘর্ষণ আছে বলে থেমে যায়, আবার অতিরিক্ত ঘর্ষণের কারণে কিন্তু সেখানে প্রচুর পরিমাণে জ্বালানির ব্যবহার হয়ে থাকে। তো আমাদের এই বাস্তব জীবনে কখনো ঘর্ষণ প্রয়োজন, আবার কখনো হয়ে দাঁড়ায় অপ্রয়োজন। তবে যেখানে তুমি প্রয়োজন সেখানে প্রয়োজন করবা, এবং যেখানে অপ্রয়োজন সেটা অমিট করার জন্য চেষ্টা করবা। তো এই ছিল আজকে আমাদের এমন কিছু গুরুত্বপূর্ণ টপিক যেখানে আমরা শুধুমাত্র শক্তি প্রয়োগ নিয়ে কথা বলেছিলাম। তোমরা যখন দেখবা যে অনেকে এই ধরনের করে কোয়েশ্চেন করে থাকো যে শক্তি কার বেশি, আমার শক্তি বেশি না তোমার শক্তি বেশি, তখন আমরা সাধারণত পাঞ্জার মাধ্যমে আইডেন্টিফাই করি, অর্থাৎ সেখানে বল প্রয়োগ করা হয়ে থাকে। ওকে, যেখানে আমরা জেনেছি যে ধাক্কা কিংবা টান এক ধরনের শক্তি, এবং আমরা এখানে বেসিক্যালি নিউটনের 3টে সূত্রের সবচেয়ে বেশি আলোচনা হয়েছে। যেমন প্রথম সূত্র ছিল বাহ্যিক কোনো বল প্রয়োগ না করা হলে স্থির বস্তু স্থির থাকবে এবং গতিশীল বস্তু সমদ্রুতিতে সরল পথে চলতে থাকবে। নাম্বার 2 ছিল বস্তুর ভরবেগের পরিবর্তনের হার প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং নাম্বার 3 ছিল প্রতিক্রিয়া বলেরই সমান ও বিপরীত প্রতিক্রিয়া রয়েছে। যেখানে তুমি জানতে পেরেছো যে প্রথম সূত্র থেকে জড়তার সংজ্ঞা পাওয়া যায় বা জড়তার ব্যাখ্যা পাওয়া যায়, এবং নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা যা পেয়েছি তা হচ্ছে F = ma সূত্র এবং সূত্রের প্রতিপাদন এবং এটার সহ কিছু অঙ্ক। তৃতীয় সূত্র রয়েছে ক্রিয়া প্রতিক্রিয়া, রয়েছে বাস্তব কিছু এক্সাম্পল। সর্বশেষ আমরা যা জিনিস শিখেছি তা হচ্ছে ঘর্ষণ বল, 4টি মৌলিক বল, এবং সর্বশেষে ছিল ঘর্ষণ বল, ঘর্ষণ বলের প্রকারভেদ, ইভেন ছিল তার সাথে যে ঘর্ষণ একটি প্রয়োজনীয় উপদ্রব তারও আলোচনা। তো এই ছিল আজকের আলোচনা। তো আগামী ক্লাসে আমরা আরও কিছু টপিকস নিয়ে আলোচনা করব। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ।